रना হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় ঘুম থেকে তো 5:30টাতেই উঠেছি, উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম, তবে সেই অংশটুকু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন এই যে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি, কারণ সকালবেলায় আজকে আর হাঁড়িটা মাজা হয়নি, তো সেই জন্যে এখন যথারীতি হাঁড়িটা নামিয়ে রান্নাঘরটাই এঁঠোটা ছিল, তো ওই জায়গাটা মুছে রান্নাঘরটা পুরোটাই একবার মুছে নিয়েছি। গতকালকে রাত্রিরে রাত্রিরে একটু দেরি করে খাওয়া হয়েছিল, মানে ও আর আমি লাস্টে খেয়েছিলাম, আর বাকি সবাই আগে আগে খাওয়া হয়ে যায়। তো টেবিলের ওপরে সোনা খেয়ে আর কি থালাটা রেখে দিয়েছিল, তাই সমস্ত বাসনকোসন মাজা হয়ে গেছে, তবে টেবিলটা আর মোছা হয়েছিল না, তো সেগুলোকেও মেজে রেখে দিলাম আর টেবিলটাকেও হাতে হাতে মুছে নিলাম। ক্যাবিনেটের মধ্যে বেশ কিছু জিনিস যেমন ফাঁকা হয়ে গেছিলো, যেমন এই যে চিড়ের কোটো, তারপরে ছাতুর কোটো, এগুলো প্রায় আর কি মানে শেষ হয়ে গেছে, তো সেইগুলো আবার পুনরায় নতুন প্যাকেট রিফিল করার আগে আমি ওই যে এইভাবে কন্টেনারগুলো ধুয়ে নিই। সেটা এই যে যেমন দুটো খালি হয়েছে, এই দুটোকে সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিলাম। আর মশলার কন্টেনারটাও আমার খালি হয়ে গেছে কিছুদিন আগেই, তবে কাজের মানে এত চাপ ছিল যে এই একটা কোটো আমি আর ধুয়ে উঠতে পারছিলাম না, তো সেটাকেও বের করে নিয়েছি। তবে এই কোটোটা আমি রেগুলার যে রান্না করি তখন এই কোটোর মধ্যে সব রকমের মশলা দিয়ে নিই। তো এটা হচ্ছে আমি যেদিন আঁশ রান্না করি সেই দিনকার মানে কোটো, আর যদি নিরামিষ রান্না করি তখন আমার আলাদা যে কাচের কন্টেনারগুলো রয়েছে তার মধ্যে একেবারেই মশলাগুলো ঢালা থাকে, ওখান থেকেই আমি এই কোটোর মধ্যে একটু একটু করে ঢেলে রাখি। তো এইভাবেই আর কি রান্না করি, আঁশ আর নিরামিষ দুটো আলাদা আলাদা করা রয়েছে। তো সমস্ত কিছু রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, আর এইবার ভাতের হাঁড়িটা একটু মেজে পরিষ্কার করে একেবারে জল নিয়ে রান্নাঘরে চলে যাব, কারণ ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, ভাত বসাতে হবে। গত ভিডিওতে, দুদিন আগেকার একটা ভিডিওতে মধুমিতা দাশগুপ্ত আইডি থেকে মধুমিতা দিভাই আমাকে বলেছিলে যে চাল যদি 1 ঘন্টা আগে চাল ডালটা ভিজিয়ে রাখো তাহলে দেখবে যে ভাতটা বেশ সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। তো সত্যি কথা দিদিভাই, আমি এখন চাল ভিজিয়েই রাখি, আর সত্যি কথা বলতে কি ভাতটা খুব কম সময়ে হয়ে যায়, আর ভাতগুলো বেশ সুন্দর লম্বা লম্বা ঝরা ঝরা ভাত হয়, দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিভাই এইরকম ছোট ছোট টিপস আমাকে দেওয়ার জন্যে। আর সত্যি কথা কি জানো তো, আমার শিখতে এখনও যে কোনো মানে জীবনে শেখার কোনো দিন হয় না, যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু শেখা যায়। তো নতুন কিছু শিখতে আমার খুব ভালো লাগে, আর যেটা আমার সংসারের জন্যে শিখে সংসারে অ্যাপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। তো সত্যি কথা বলতে কি, ছোট থেকে আমার মায়ের কাছে কিছুই আমি হাতে ধরে কিছুই শিখতে পারিনি, কারণ ছোট্টবেলা থেকেই বাবার অভাবে সংসার ছিল। তো বাবার সামান্য একটা চায়ের দোকান থেকে 2টো মেয়ে মানুষ করা বাবার পক্ষে সম্ভব ছিল না, তো সেই জন্যে আমি ছোটোবেলা থেকেই মামার বাড়িতে থাকতাম। তো মামার বাড়ি থেকেই বড় হওয়া, পড়াশোনা সমস্তটা ক্লাস 7-এ যখন আমি পড়ি তখন আমার মা বাবা আমাকে নিয়ে আসে, এবং সেই 7 থেকে প্রায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ক্লাসটুকুই আমি আমার বাপের বাড়িতে থাকা। তো সেইটুকু টাইমের মধ্যে যখন আমি বাপের বাড়িতে এলাম, মায়ের কাছে যে কিছু শিখবো সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। তো তখন ওই যে সবার মধ্যে থেকে যেটুকু দেখে দেখে শিখেছিলাম মামার বাড়িতে, ওই ছোট বয়সে পড়াশোনা রেখে ফাই ফরমাজি এই সমস্ত করতাম, আর করতে করতেই কিছু কাজ শেখা, মানে অগোছালো হলেও কিছু কাজ শিখেছিলাম। তবে সেই কাজগুলোই পরবর্তী জীবনে যখন মায়ের কাছে এলাম তখন মা তো খুবই অসুস্থ ছিল, মানে নার্ভের সমস্যা ছিল, প্রায়ই মায়ের আর কি বিছানায় থাকতো, পুরো প্যারালাইসিসের মতো মায়ের অবস্থা হয়ে যেত। তো তখন ওই ছোট বয়সে আমাকেই কিন্তু সংসারের হালটা নিতে হতো, কারণ আমার একটা ছোট্ট বোন ছিল, তাকে মানুষ করা, বাবার খেয়াল রাখা, মায়ের যত্ন আর্থি করা, সবটাই আমাকে দেখতে হতো। তো তখন ওই অগোছালো কাজগুলো দিয়েই আমি কিন্তু আমার সংসারটাকে ধরে রেখেছিলাম, মানে আমার বাবার বাড়ির কথা বলছি। তো ওই যে ওইখান থেকেই হাতে খড়ি, তারপরে আস্তে আস্তে গুছিয়ে যে কাজ শিখবো বা কারোর কাছ থেকে শিখবো সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি দিদিভাই। তো
তারপরে এই যে ছোট বয়সে বিয়ে হয়ে এসেছি শ্বশুরবাড়িতে, একটু একটু করে এই 19 বছর ধরে অভিজ্ঞতায় কখন যে এতটা বড় হয়ে গেলাম আর কখন যে কাজগুলো শিখে গেলাম, তো সেটা আমি নিজেও জানি না। এখন আমি ভাবি যে একদিন আমি কীরকম ছিলাম আর এখন আমি কতটা চেঞ্জ আমার মধ্যে এসছে। হয়তো সংসার আমাকে শিখিয়ে দিয়েছে, এখন আমি অনেকটা সংসারের দায়িত্ব নিতে শিখেছি, সংসার সামলাতে শিখেছি, সব কিছু শিখে গেছি। তো যাই হোক, ওদিকে মশলা করে নিলাম, আর শিলনোড়াটা সিঁড়িঘরে ছিল, তো ওখান থেকেই মশলাটা বসে বেটে নিয়েছি। আমার মিক্সার গ্রাইন্ডারের বাটিটা বেশ ডিস্টার্ব করছে, তো দেখা যাক বাটিটা কবে সারাতে পারি। তো ততদিন আমি এই হাতে বেটেই রান্না করছি। তো আজকে এই যে আলু পটল দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব, কারণ মা আর আমার সোনা নিরামিষ খাবে, আর আমার জন্য রয়েছে একটু পান্তা ভাত, তো সেটাই আমি খেয়ে নেবো। আর এদিকে ওই ভাতটা ফেলা যাবে না, আর আমি ছাড়া বাড়িতে কেউ পান্তা ভাত খেতেও চায় না। এক খাওয়ার মধ্যে আমার সোনা রয়েছে, তবে সোনাকে রোজ রোজ পান্তা ভাত দেওয়াটা ঠিক না, তো ওই জন্য ওকে আমি দিই না। আর ওকে ওই যখন পনির তরকারি করে দেবো, কি আলু পটল পনির দেওয়ার, পনিরটা ভীষণ ভালো খায়, তো ওই জন্যই পনির এনেছিলাম ওই 100 গ্রাম মতো। তো সেটাই মা আর আমার মেয়ে দুজন মিলে খাবে, আর ওদিকে আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, দেওর, এদের জন্য মাছ আনা হয়েছে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না করছি, আর একটা ভাজা মশলা করে নিয়েছি, ওই যে জিরে, গোটা গরম মশলা। আজকে আর লঙ্কাটা দিইনি, কারণ কাঁচা লঙ্কা না অনেকটা বাটা হয়ে গেছিলো, তো ওর মধ্যে যদি একটা শুকনো লঙ্কা দিলে ভালো হয়, তবে সেটা আর দিইনি, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে। কিছুদিন আগে সোনার বাবা একটা এঁচোড় নিয়ে এসেছিলো, তো হাফটা খাওয়া হয়েছিল আর হাফটা ছিল, তো হাফটা একটা জায়গা থেকে টেনে এনেছে, আর সেটা আমি নষ্ট করব, তো তাই মাকে বলেছিলাম একটু কেটে বেছে দিতে। তো কেটে বেছে দেওয়ার পরে এই যে রান্না হয়ে গেছে। এখানে আলু পটল পনির দিয়ে ডালনা, এঁচোড়ের ডালনা, আর রয়েছে ডাল, পটল ভাজা, আর রয়েছে বাটা মাছের ঝোল। তো এটাই রান্না বান্না করে নিয়েছি। আর কি বলুন তো, আমাদের মতো গরিব ঘরে আসলে দিন আনা দিন খাওয়া সংসারে স্বামীর অল্প ইনকাম হলে সেক্ষেত্রে খুবই হিসেব করে চলতে হয়, প্রতিটা পদক্ষেপ হিসেব করে করে ফেলতে হয়। কোথায় কতটুকু খরচ করলে একটু সঞ্চয় হবে, এই সমস্ত কিছু বুঝে বুঝে গিয়ে কিন্তু আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছি। তবুও জানেন, মাঝে মধ্যেই কিন্তু সংসারে মানে ওলট পালট আর কি, হাওয়া বাতাস এরকম সংসারের ওপর দিয়ে যাই। আশা করছি আপনারা বুঝতে পারছেন কি বিষয়ে আমি বলছি। তো সংসার করতে গেলে যা হয় আর কি, তো সেগুলোকেও মানিয়ে নিয়ে চলতে হয়, আর তাতে করে আমাদের হিসেব করেই চলাটাই স্বাভাবিক। তো তাই জন্যে গরিব ঘরের যেহেতু মেয়ে, গরিব ঘরের বউ, স্বামীর আয় অল্প, দিন আনা দিন খাওয়ার রোজগার, তো সেই ক্ষেত্রে আমি কোনো কিছুই ফেলি না। ফেলনা জিনিস দিয়েও কিন্তু অনেক সময় নিজের সংসারটাকে সাজাই, নিজেদের পেট চালিয়ে নেওয়া হয়। তো যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনারাই তো আমার বন্ধু বলুন বা আমার কাছের মানুষ বলুন, আপনাদের এই এক একটা কমেন্ট পড়লে মনে হয় যেন আপনাদের থেকে কাছের মানুষ আমার আর কেউ নেই। সত্যি আপনাদের সাথে আমার দেখা নেই, চেনা নেই, জানা নেই, রক্তের সম্পর্ক নেই, তবুও আপনারা যেভাবে আমাকে মোটিভেট করেন, তো আপনাদের ভালোবাসা আর মোটিভেশনে আমি অনেকটা এগিয়ে আসতে পেরেছি। আর আশা করি আগামী দিনগুলি এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আর রোজকার বলা কথা আরও একবার বলি যে আপনারা যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন, আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে পারেন। তাহলে আর এই দেখুন, বিকেলবেলায় সমস্ত কাজ করছি, আসলে টুকিটাকি কাজ যেগুলো থাকে, ওই ঘর দোর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, বিকেলবেলায় দোর ঘরের সামনে জুতো খোলা থাকলে সেগুলোকে একটা সাইডে সরিয়ে রাখা, গামছাগুলোকে ভাঁজ করে রাখা, এই যে উঠোনের সামনেটুকু ঝাড় দেওয়া, এই টুকিটাকি কাজগুলো করা আমার অভ্যাস। আসলে সংসার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেই সংসারে মা লক্ষ্মীর আবির্ভাব ততটাই হবে, এটাই আমার ছোটবেলা থেকে বিশ্বাস করি, আর এটাই আমি করে থাকি। তো যাই হোক, এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, চলুন হাত পা ধুয়ে নিয়েছি, এইবার যাব সন্ধ্যা দিতে। মা তো মঠে গেছে, আর সন্ধ্যা দেওয়ার দায়িত্বটা আজকে আমারই রয়েছে। এই যে সন্ধ্যাবেলায় এই যে ঠাকুরের পাশ থেকে, আমার তো সামান্য একটা ছোট্ট সিংহাসনের ওপরে বেশ কিছু ঠাকুর রয়েছে, আর এই পাশের ঠাকুরটা ওই একটা মানে কাঠের তক্তা আর ইটের ওপরেই রাখা রয়েছে। আসলে
ভগবানের ইচ্ছে যেরকমভাবে থাকবেন ওনাকে সেভাবেই রাখা হয়েছে। তবে ওনার যদি ইচ্ছে হবে সেদিন, আমার তো ইচ্ছে রয়েছে একটা বড় সিংহাসন কিনবো, ঠাকুর ঘরটাকে সাজাবো, কিন্তু আমি চাইলেই তো সব কিছু হবে না, তাই না? তো ওনার ইচ্ছে ছাড়া আমি কিছুই করতে পারবো না। তাই ভগবানকেই বলেছি তোমার যেদিন ইচ্ছে হবে তুমি ভালো জায়গায় থাকবে। তো আমাদের এই যে নতুন ঘরে ইচ্ছে করলেই আমরা কিন্তু নিয়ে যেতে পারি, তবে ওনাকে রাখার মতো জায়গাটুকু আমাদের এই ঘরে নেই। তো কি আর করবো বলুন, ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় হয়ে ওঠে না। তবে যাই হোক, এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি আর পাশটা একটু পরিষ্কার করে নিলাম, ঠাকুরের চরণের ফুলগুলো তুলে ধুয়ে দুয়ার ঘরে জল দিয়ে নিয়েছি। চলুন এবার ঘরগুলোতে প্রদীপ দেখিয়ে নিই। আমাকে করুণাবালা দিভাই অনেক দিন আগেই বলেছিলে যে সন্ধ্যা দেওয়ার সময় মাথার উপর একটা কিছু নিতে। আসলে মনে থাকে, তবে আজকে আর মনে নেই। আর কি বলো তো দিদিভাই, যে গরম পড়ছে এতে না মাথার উপরে যে কিছু নেব সেটা মাথাতেই থাকে না। তো যখনই নিয়ে আসলে ভীষণ গরম, তো তবে যেদিন যদি চেষ্টা করি মাথার উপরে কিছু নিয়ে করার, আসলে ভুল হয়ে যায়। তো একটু ওই যে অনেক দিনের অভ্যাস, সেটা পাল্টাতে তো একটু সময় লাগবে, তাই না? আর এই তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তা সন্ধ্যা দেবো, একটু ধুনো দিয়ে নিলাম। আর ধুনো দিয়ে মানে সন্ধ্যা দিতে বেশ ভালো লাগে। তবে কি জানেন, আমার শ্বশুরমশাইয়ের জন্যেই ধুনো দেওয়াটা আর হয় না। কারণ এই যে ধুনো ধরাই, এই যে ধুনো, আসলে ছোট্ট ঘর তো, ধুনোটা আসলে ছিটিয়ে বাইরে যেতে পারে না। তো যে কারণে শ্বশুরমশাই একটু রাগ করেন, তো ওই জন্যে ধুনোটা ধরিয়ে যদি বাইরেই রাখতে হয় তাহলে আর ধুনো ধরিয়ে লাভ কী হলো, তাই না? তো ওই জন্যে খুব কম এই বৃহস্পতিবার শনিবার এইগুলো দেখে দেখে একটু ধুনো ধরাই। তবে আজকে ইচ্ছে হলো এই যে একটু ঠাকুরের সামনে একটু ধুনোটা দেখাই। এক একদিন এমনও হয় বৃহস্পতিবারে ধুনোটা দেখানো হয় না, ওই যে বললাম কারণটা, তো ওই জন্যে হয় না। তবে সব দিনকে ধূপকাঠি দেখিয়ে ধুনো মানে ধূপ দেখাতে আমার ঠিক ভালো লাগে না। ইচ্ছে থাকে সন্ধ্যাবেলায় যদি একটু ধুনো ধরিয়ে ধুনো ধরিয়ে আর কি সন্ধ্যাটা দেওয়া হয়, তার গুণাগুণ আলাদা হয়। আর দুপুরবেলায় ধুনো ধরিয়ে দেখানোটা সেটা খুব একটা আমার মনে হয় লাভদায়ক হয় না। সন্ধ্যাবেলায় ধুনো ধরিয়ে সন্ধ্যা দেওয়ার যে একটা আলাদাই মজা, সেটা কিন্তু দুপুরবেলায় পাওয়া যায় না। তবে যাই হোক, এই যে এখন সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে, এবার শঙ্খটা বাজিয়ে নিলেই কিন্তু আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এরপরে গোপালকে সেবা দিয়ে শয়নে দিয়ে দিলেই আমার ঠাকুর ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তো এরপরে রয়েছে সন্ধ্যাবেলায় চা করা, ঘরের টুকিটাকি কাজ। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।